উপনিষদ কথা আলোচনার সপ্তম পর্যায়ে এসে আমরা বৃহদারণ্যক উপনিষদ থেকে অক্ষর ব্রহ্মের যে সূত্রটি পেয়েছিলাম তা হল একমেবাদ্বিতীয়ম, অর্থাৎ অক্ষর হলেন এক এবং অদ্বিতীয়, এর দ্বিতীয় কিছু নেই। জগতের আদিতে একমাত্র তিনিই ছিলেন এবং এখনো একমাত্র তিনিই আছেন এবং পরেও একমাত্র তিনিই থাকবেন। যদিও জগতের বিচিত্র পদার্থ দেখা যাচ্ছে, তবু বস্তুত একমাত্র তিনিই আছেন। তাই তাকে জানলে সমস্তই জানা হয়, আর কিছুই অজানা থাকে না। ছান্দোগ্য উপনিষদেও এই প্রসঙ্গ উঠে এসেছে এক সুন্দর গল্পের মধ্যে দিয়ে। সেই গল্প শ্বেতকেতুর গল্প। সেই গল্প ছান্দোগ্য উপনিষদের ৬ষ্ঠ অধ্যায়ে আরণী শ্বেতকেতু সংবাদ নামে বর্ণিত হয়েছে। আর সেই গল্পের মধ্যে দিয়ে ঔপনিষদিকগণ ব্যক্ত করেছেন এক বিজ্ঞানের ধারণা, যে বিজ্ঞান দিয়ে সর্ববিজ্ঞানকে জানা সম্ভব। আমরা সোজাসুজি সেই কাহিনীর মধ্যে দিয়ে আমাদের আজকের উপনিষদ পাঠকে এগিয়ে নিয়ে যাব। শ্বেতকেতু ছিলেন মহর্ষি আরণীর পুত্র। একদিন আরণী পুত্র শ্বেতকেতুকে ডেকে বললেন, শ্বেতকেতু, তুমি ব্রহ্মচর্য ধারণ করো, কারণ আমাদের বংশে কেউ বেদ অধ্যয়ন না করে থাকে না। শ্বেতকেতুর বয়স তখন 12 বছর। 12 বছরের শ্বেতকেতু বেদ অধ্যয়নের জন্য গুরুগৃহে গিয়ে 24 বছর বয়সে সমস্ত বেদ অধ্যয়ন করে নিজেকে অত্যন্ত মহান ও বেদজ্ঞ ভেবে ফিরে এলেন। পুত্রের অবিনীত ভাব দেখে পিতা আরণী শ্বেতকেতুকে ডেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি কি সেই উপদেশ গুরুর কাছে জানতে চেয়েছিলে যার দ্বারা অশ্রুত শ্রুত হয়, অচিন্তিত চিন্তিত হয়, অজ্ঞাত জ্ঞাত হয়? শ্বেতকেতু জানালেন, এই উপদেশ তার জিজ্ঞাসা করাও হয়নি, ফলে জানাও হয়নি। তখন মহর্ষি আরণী শ্বেতকেতুকে বলতে লাগলেন, এই জ্ঞান হলো এই রকম, যেখানে একটি মৃৎপিণ্ডকে জানলে সমস্ত মাটির তৈরি জিনিসকেই জানা হয়ে যায়। মাটির ঘট, মাটির সরা, এই সবই হলো মাটির বিভিন্ন রূপ, মাটিরই বিভিন্ন বিকার, শব্দের অবলম্বন, নাম মাত্র। মাটি হলো একমাত্র এক্ষেত্রে সত্য। অথবা কোনো সোনা বা লোহার তৈরি জিনিস হলো আসলে সোনা বা লোহার বিকার বা নাম মাত্র রূপ। প্রকৃত সত্য হলো সোনা বা লোহাকে জানা। তেমনি সেই অশ্রুতকে, অচিন্তনীয় বা অজ্ঞাত ব্রহ্মকে জানাও সেই রকমই। তার বিভিন্ন রূপ বা নামকে নয়, প্রকৃত তাকে জানতে হবে। শ্বেতকেতু পুনরায় জানালো তার এ বিদ্যা জানা হয়নি। তখন মহর্ষি শ্বেতকেতুকে বোঝানোর জন্য বিভিন্ন সূত্রে বলতে লাগলেন, একমেব দ্বিতীয়ম, অর্থাৎ আগেই জগৎ এক, অদ্বিতীয় এবং সৎ রূপে বর্তমান ছিল। সেই সৎ সংকল্প করলেন তিনি বহু হবেন। সেই কারণেই তিনি তেজ সৃষ্টি করলেন। সেই তেজ সংকল্প করল বহু হওয়ার। তাই সেই তেজ থেকে সৃষ্টি হলো জল। সেই জলও ভাবল আমি বহু হব বা প্রভূত হব। তাই জল অন্ন অর্থাৎ পৃথিবী সৃষ্টি করল। পরে সৎ ভাবলেন তিনি এই তেজ, জল ও অন্নের মধ্যে দিয়ে জীব রূপে আত্মার দ্বারা প্রবেশ করে নাম ও রূপকে ব্যক্ত করবেন। শুধু তাই নয়, তিনি অর্থাৎ সৎ এই জীব রূপ আত্মার দ্বারা ওই তিনের মধ্যে প্রবেশ করে নাম ও রূপকে ব্যক্ত করলেন এবং প্রত্যেককে 3 গুণ করলেন। যেমন অগ্নির যে লোহিত রূপ তা তেজের রূপ, যা শুক্ল রূপ তা জলের রূপ, যা কৃষ্ণ রূপ তা অন্নের রূপ। ফলে গভীর অর্থে অগ্নি থেকে অগ্নির অগ্নিত্ব চলে গেলে থেকে গেল 3টে মূল রূপ। আর এই যদি হয়, আলাদা করে অগ্নি বলে পৃথক কিছুই আর থাকে না। অগ্নির অগ্নিত্বের গভীরে লুকিয়ে থাকে সেই সতের তেজ, জল ও অন্নের ত্রিবিধ রূপ। তাই অগ্নি বলে আলাদা কিছু নেই।
তবু অগ্নি অগ্নি বলা হয় কেবলমাত্র আমাদের ব্যবহারিক বিষয় মাত্র বলে, তা একান্তই শব্দ মাত্র। অগ্নির ক্ষেত্রে না হয় এই বিশ্লেষণ সত্য হলো, কারণ সেখানে সেই 3 রূপে প্রকাশ আছে। কিন্তু যাদের ওই রকম কোনো রূপ নেই, যেমন মন, প্রাণ, বাক, এরা কিভাবে অন্ন, জল ও তেজের রূপ হতে পারে, তারও উত্তর ছান্দোগ্য উপনিষদে ঋষি আরুণি দিয়েছেন। তিনি বললেন, অন্ন ভুক্ত হয়ে 3 ভাগে বিভক্ত হয়। তার স্থূলতম অংশ মল, মধ্যম অংশ মাংস এবং যে অংশ সূক্ষ্ম তা হল মন। জলও পানের পর 3 ভাগে বিভক্ত হয়ে যায়। তার স্থূলতম অংশ মূত্র, মধ্যম অংশ রক্ত আর সূক্ষ্মতম অংশ হলো প্রাণ। তেজ অর্থাৎ তেজস্কর দ্রব্য যেমন তেল, ঘি প্রভৃতি ভুক্ত হওয়ার পর 3 ভাগেই ভাগ হয়ে যায়। তার স্থূলতম অংশ অস্থি, মধ্যম অংশ হয় মজ্জা আর সূক্ষ্মতম অংশ হয় বাক বা ইন্দ্রিয়। এই জন্য আরুণি শ্বেতকেতুকে বললেন যে মন হচ্ছে অন্নময় অর্থাৎ অন্নের পরিণাম, প্রাণ হচ্ছে আপময় অর্থাৎ জলের পরিণাম, আর বাক হচ্ছে তেজময় অর্থাৎ তেজের পরিণাম। আরুণি এরপর আরো কিছু উপদেশ দিয়ে পান ও ভোজনের উদাহরণ দিয়ে শ্বেতকেতুকে আবারও সহজ করে তত্ত্বটি বোঝালেন। তিনি বললেন, কিছু পান বা ভোজন করলে জল সেই পিত বা ভুক্ত দ্রব্যকে পাকস্থলীর মধ্যে নিয়ে গিয়ে সেখানে জীর্ণ হয়ে রসাদি রূপে পরিণত হয় এবং সেই রসাদি থেকে বট বীজের মতোই অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম শরীর রূপ অঙ্কুর উৎপন্ন হয়। কিন্তু সেই যে অঙ্কুর উৎপন্ন হয় তাও বিনামূল্যে হয় না, কারণ অন্ন ছাড়া এর মূল থাকতে পারে না। আবার অন্নরূপ অঙ্কুরের দ্বারা মূল জলকে অন্বেষণ করতে হয়, জলরূপ অঙ্কুরের দ্বারা এর মূল তেজকে অন্বেষণ করতে হয়, আবার তেজরূপ অঙ্কুরের দ্বারা তার মূল সৎকে অন্বেষণ করতে হয়। অর্থাৎ এই ভূত সমূহের মূল হলো সৎ, সৎই এর আবাসস্থল। সেই সৎই হলেন সত্য, তিনিই আত্মা। তাই হে শ্বেতকেতু, তুমিই তিনি, তত্ত্বমসি। এই গভীর তত্ত্বকে বোঝানোর জন্য বা বোঝার জন্য আমাদের যেমন বেগ পেতে হচ্ছে, তেমনি শ্বেতকেতুও বারবার পিতা আরুণিকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলেন। তাই এবার আরুণি পুত্রকে একটি বট ফল আনতে বললেন এবং সেটিকে ভাঙতে বললেন। জিজ্ঞাসা করলেন, কি দেখতে পাচ্ছ? শ্বেতকেতু বললেন, সূক্ষ্ম সূক্ষ্ম বীজ। এবার আরুণি একটি বীজকে ভাঙতে বলে জিজ্ঞাসা করলেন, এবার কি দেখতে পাচ্ছ? শ্বেতকেতু বললেন, কিছুই দেখা যাচ্ছে না। আরুণি এবার বললেন, এই যে অতি সূক্ষ্মতম বস্তু যা দেখা যাচ্ছে না, এই অতি সূক্ষ্মতম বস্তু থেকেই এই মহান বটবৃক্ষ হয়েছে, ফলে একে শ্রদ্ধা করো। আর এই সূক্ষ্মতম বস্তুই হলো সকলের আত্মা, তিনিই সত্য, তিনিই আত্মা। হে শ্বেতকেতু, তুমিই তিনি। জলে সামান্য লবণ বা নুন মিশিয়ে আরুণি এবার শ্বেতকেতুকে তার স্বাদ নিতে বললেন। শ্বেতকেতু জানালেন এর স্বাদ নোনতা। এই উদাহরণ সামনে রেখে আরুণি বললেন, নুনটাই জলেই আছে, যদিও তাকে দেখা যাচ্ছে না। সেই রকমই এখানেই সৎ রয়েছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। এই উদাহরণের মধ্যে দিয়ে আরুণি বুঝিয়ে দিলেন, এই যে অনুতম, ইনিই হলেন সকলের আত্মা, তিনি সত্য, তিনিই আত্মা। হে শ্বেতকেতু, তুমিই তিনি। অর্থাৎ তিনি নিত্যই আছেন, তবে তাকে সহজে দেখা যায় না, কারণ আমাদের চোখে রয়েছে বন্ধন। বুদ্ধিমান ব্যক্তি চেষ্টা করলে সেই বাঁধন খুলে ফেলতে পারে। আমাদের উপনিষদ পাঠ বা উপনিষদ কথার মূল ভাবনা সেই বাঁধনকেই খুলে দেওয়া, যার দ্বারা আমরা এই জীবনে এই সৎকে আমাদের জীবনের মধ্যে দিয়ে অনুধাবন করতে পারি। সকল শ্রোতাদের নমস্কার। এই উপনিষদ কথা শোনার পর
কারো মনে কোনো প্রশ্নের উদয় হলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে লিখবেন। আগামী কোনো পর্বে তার উত্তর অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব, তবে তা একান্তভাবেই উপনিষদকে অনুসরণ করে।